স্বরাষ্ট্রমন্ত্রী যখন পার্লামেন্টে দাঁড়িয়ে যুক্তি দেন, তিনি কি ভুল যুক্তি দেন নাকি তিনি এমন যুক্তি দেন যেগুলো আসলে বিরোধী দল ডিফেন্ড করতে পারে না, খণ্ডন করতে পারে না? কোনটা? তিনি বিভ্রান্তিকর কথা বলেন, কারণ ওনারা কিন্তু নিজেরাই তো রেফারেন্স সহ বলছেন, একেবারে ধারা অনুসারে বলছেন। গণপরিষদ আমরা আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপি বিএনপির চেয়ারম্যান উনি তো বলেছে মানুষকে ভোট দেওয়ার জন্য। এখন আপনাকে বলি আমি, মিস্টার সাব্বির আহমেদ যে কথাটি বলেছে, হাসিনা কি সংবিধান সংস্কার করে ওগুলি সংযুক্ত করেছেন না অ্যামেন্ডমেন্ট করে করেছেন? সাংবাদিক হিসেবে আপনার আলাদা কিছু দৃষ্টিভঙ্গি আছে যেখান থেকে আপনি পক্ষ বিপক্ষ দুটোকেই আসলে পর্যবেক্ষণ করতে চান। সেই জায়গা থেকে একদম মোটা দাগে বলবেন, পার্লামেন্টে একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারি দল সরকার গঠন করেছে, তার মানে জনগণ তাদের উপর আস্থা রেখেছে। জনগণ আবার গণভোটে বেশি সংখ্যক হ্যাঁ দিয়েছে, তার মানে তারা পরিবর্তনটাও চায়। দুটো এক করলে দাঁড়াচ্ছে তারা পরিবর্তন চায় এবং বিএনপির উপর আস্থা রেখেছে, তার মানে দায়িত্ববোধের জায়গাটাও তো আছে। বিরোধী দলের সঙ্গে আস্থার এই সংকটটা কেন তৈরি হচ্ছে যে এত উত্তপ্ত বক্তব্য পাল্টে আমরা দেখতে পাচ্ছি? শুধুই কি রেটরিক ধরবো নাকি আদৌ বড় কোনো কিছু দেখেন আপনি? না, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি না যে এটা কোনো আস্থা অনাস্থার বিষয়। এখানে কিছু সুনির্দিষ্ট বিষয় আলোচনা এসেছে। আপনার সংসদ গঠিত হওয়ার পরে 1 মাসের মধ্যে সরকারের কিছু বাধ্যবাধকতা ছিল, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার ছিল এবং তারা অনেকগুলো অধ্যাদেশ অল্প সময়ের মধ্যে পাশ করেছে, সেগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্তে সরকারকে আসতেই হতো। আপনার যদি সরকার কোনো সিদ্ধান্তে না আসতো তাহলে তো সবগুলো অধ্যাদেশই আপনার বাতিল হয়ে যেত স্বয়ংক্রিয়ভাবে। তো এটা একটা ভালো দিক যে আপনার 133টা অধ্যাদেশ, এই 133টা অধ্যাদেশের বেশিরভাগই সংসদে অনুমোদিত হয়েছে। দ্যাট এটা আমরা বলতে পারি যে আপনার অন্তর্বর্তীকালীন সময়ে যে সংস্কার বা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল তার একটা বড় অংশ সংসদে অনুমোদিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল সবার সম্মতি নিয়ে। এখন আরও কিছু বিষয় আছে যেখানে মৌলিক কিছু পরিবর্তন আনা হয়েছিল এবং এই মৌলিক পরিবর্তনগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গীকার এবং এক ধরনের ছিল রাজনৈতিক দলগুলোর। কিছু কিছু ক্ষেত্রে আপনার রাজনৈতিক ঐক্যমত্য ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ক্ষমতাসীন রাজনৈতিক দল তাদেরও নির্বাচনী ইশতেহারে কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল। তো স্বাভাবিকভাবেই এটা বিরোধী দলের দায়িত্ব, সরকার যদি কোনো কোনো ক্ষেত্রে তার প্রতিশ্রুতি থেকে সরে আসে সেটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। কারণ আমরা তো এমন একটা পার্লামেন্টই চেয়েছিলাম যেখানে সরকারকে বিরোধী দল জবাবদিহিতার মধ্যে আনতে পারবে। আমরা কিন্তু কোনো পুতুল সংসদ দেখতে চাই না যেখানে সরকারি দল আর বিরোধী দল আসলে কে এটাই বোঝা যাবে না। সো একটা সংসদ যেখানে আপনার যারা বিরোধী দলের সদস্য তারাও নির্বাচিত জনপ্রতিনিধি, যারা সরকারি দলের সদস্য তারাও নির্বাচিত জনপ্রতিনিধি। সরকারি দলের কোনো সিদ্ধান্ত যদি বিরোধী দল মনে করে যে জনগণের জন্য যথার্থ নয়, তাহলে তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এটাই একটা সংসদের রীতি রেওয়াজ বলে আমরা বিশ্বাস করি এবং সেটাই হোক। আমরা চাই যে সংসদটা প্রাণবন্ত থাকুক, সরকার তার যুক্তিগুলো। বাস্তবে কি সেদিকে যাচ্ছে? না, অবশ্যই। আমরা তো এখন পর্যন্ত সংসদেই দেখেছি রাজনীতি। আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো অবশ্যই বলবে যে না, আমরা রাজপথে যাব, রাজপথে রাজনীতি নিয়ে আন্দোলন করবো, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক বিতর্ক। মানুষের অতীত অভিজ্ঞতা তো ভালো না। হ্যাঁ, তারা মানে এই জাতীয় বক্তব্য, কাদা ছোড়াছুড়ি, তারপর রাজপথ উত্তপ্ত হওয়া এবং ব্যক্তিগত জীবন একেবারে ক্ষতিগ্রস্ত হওয়া, এগুলো দেখে অভ্যস্ত। সেই জায়গা থেকে যখন এরকম বক্তব্য আসে আলাদা আলাদা করে বিরোধী দলের পক্ষ থেকে যে আমরা এবার আর পুরোপুরি সুফল না নিয়ে আর ঘরে ফিরবো না, আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে, তখন আসলে ভয় ধরে যায় কিনা সেই জায়গা থেকে এটা জানতে চাওয়া। আরও কথা হবে আপনার সঙ্গে, আপনি তো আছেনই। এবিএম মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য, আপনি একটু বলবেন একটা অভিযোগ যে পার্লামেন্টে আসলে সরকারি দলকে অনেক বেশি সময় দেওয়া হয়, বিরোধী দলকে সময় দেওয়া হয় না। হাসনাত আবদুল্লাহ গতকাল অভিযোগ করছিলেন ফেসবুক লাইভে এসে, আজকে বিভিন্ন জায়গায় সভা সেমিনার হলো, সেখানে এই অভিযোগটা করছেন। আগে এই অভিযোগ একটু ব্যাখ্যা শুনি তারপর। ধন্যবাদ আপনাকে রাকিবুল হাসান, ধন্যবাদ আজাদ ভাই, অনেকদিন পর দেখা। শুভেচ্ছা 71 টিভির দর্শক শ্রোতাদেরকে। আমি একটা উদাহরণ শুধু আপনাকে বলি। মাননীয় সংসদ হাসান আবদুল্লাহ যে কথাটি বলেছে, আপনার মনে আছে জুলাই অধ্যাদেশ নিয়ে একটি মুলতবি প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের পক্ষ থেকে, মানে বিরোধী দলের পক্ষ থেকে, সম্মিলিত বিরোধী দল যেটা, ওরা সেটা সংসদ অ্যাকসেপ্ট করেছে। এবং আপনাকে একটু স্মরণ করি, আমি দিতে চাই এই সংসদীয় রাজনীতির ইতিহাসে এই মুলতবি প্রস্তাব নিয়ে এই 54 বছরে মাত্র এর আগে 3টা প্রস্তাব গৃহীত হয়েছিল।
এর একটা এক সময়ের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দিয়েছিলেন, একটা 21 গ্রেনেড হামলা নিয়ে দিয়েছিলেন, আর আরেকটা দিয়েছিলেন এখন যে চিফ নুরুল ইসলাম মনি একটা বেসরকারি সদস্য হিসাবে, আর চতুর্থ মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে এই বিরোধী দলের। অর্থাৎ সরকারি দল কতটুকু সহনশীল, ইচ্ছা করলে কিন্তু স্পিকার তার ক্ষমতা বলে এটা বাতিল করে দিতে পারতেন, কিন্তু সেইটার জন্য মুলতবি প্রস্তাব গ্রহণ করে সুনির্দিষ্টভাবে সময় দিয়ে দুই পক্ষকেই 2 দিন পর 2 ঘন্টা আলোচনার সুযোগ দিয়েছিলেন। আপনাকে আমি তো সংসদে ছিলাম, বিরোধী দলের সদস্য সংখ্যা হলো 77 আর সরকারি দলের সদস্য সংখ্যা হলো 212। আপনি একটু পার্সেন্টেজ হিসাব করেন। ওই আলোচনায় স্পিকার সর্বশেষ আলোচনার পর জানালেন বিরোধী দল আলোচনা করলেন 1 ঘন্টা 17 মিনিট, 77 জনের বিরোধী দল, আর 212 জনের সরকারি দল আলোচনা করেছে 1 ঘন্টা 1 মিনিট। তাহলে আপনি একটা উদাহরণ দিয়ে আমি একটু বোঝাতে চাই বিরোধী দলকে সময় দেয় বা গুরুত্ব দেয় কিনা সরকারি দল, এটার একটা জ্বলন্ত প্রমাণ তো এটা। একদম। আমি আরেকটু আলাপে যাব, তার আগে ডক্টর শিবির আহমেদ আপনাকে আমন্ত্রণ জানাই এবং নতুন বছরের শুভেচ্ছাও আপনাকে। অনেক অভিযোগ আসলে বিরোধী দলের পক্ষ থেকে, এবং আমরা আসলে এরকম একটা বিরোধী দলই চেয়েছিলাম। জনাব আবুল কালাম আজাদ মজুমদার বলছিলেন যে এই বিরোধী দলটা আসলে সাধারণ জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবে, যখন হয়তো জনগণ দেখবে যে সরকার তাদের কথাগুলো বলছে না, বিরোধী দল জনগণের হয়ে কথা বলবে। এরকম একটা কার্যকর প্রাণবন্ত সংসদের প্রত্যাশা সবাই করছিল, এবং বোধ করি সেরকম ছবিটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেকগুলো অভিযোগ আনা হচ্ছে, যে অভিযোগের এখনই বলা যায় না যে নিষ্পত্তি হয়ে গেছে, আলোচনার সুযোগ রয়েছে সবকিছু। সেই আলোচনার ক্ষেত্রে মানে এই অনীহার জায়গাটা বা অনাস্থার জায়গাটা কেন বিরোধী দলের? আলোচনার পথ তো খোলা রয়েছে, যে অধ্যাদেশগুলো নিয়ে সমাধান হয়নি। একটু আনমিউট করে নিতে হবে, সম্ভবত মিউট করা আছে। এখনো ফোনে রেখে বলি। হ্যাঁ, হেডফোনের সমস্যাটা হয় অনেক সময়। জি বলেন, শুনতে পাচ্ছি এবার। জি, আপনাদেরকে ধন্যবাদ, আমার সহ-আলোচকদেরকে, সহ দর্শকদেরকে। দেখেন, এখানে যে জটিলতাটা তৈরি হয়েছে বা ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই ক্রাইসিসটা তো মূলত সরকারি দল তৈরি করেছে নিজেরা। আমাদের জুলাই অভ্যুত্থানের পরে এই সংসদের কাছে প্রধান প্রত্যাশা ছিল কি, যে সংসদে এসে প্রথম কাজ হবে আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন করা। গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেটার বাস্তবায়ন জনগণ দেখতে চায়। জনগণ প্রায় 70% জনগণ গণভোটের হার পক্ষে রায় দিয়েছে, এবং বিএনপি গণভোটের হারের পক্ষে ক্যাম্পেইন করেছে, ভোট চেয়েছে, জনগণ ভোট দিয়েছে। এখন জনগণ তারপরে দেখলো কি, যে বিএনপি ক্ষমতায় এসে তারা এখন গণভোটের রায়কে প্রত্যাখ্যান করছে। শুরুতেই তারা যে দুঃখজনক ঘটনা করলো যে সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিলেন না, এবং ওনারা বললেন যে আমরা এটা সংসদ শুরু হলে সংসদে সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে নিব, শপথ নিব। আমরা শপথ নিব না এই কথা বলছি না, এখন নিচ্ছি না, পরে নিব। তারপর বলছেন না গণভোটে অবৈধ, এটা সংবিধানের বাইরের জিনিস, সংবিধান বহির্ভূত ভাবে হয়েছে। আবার বলেছেন আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা গণভোট মানি না। এই যে নানান, সকালে এক কথা বিকেলে এক কথা, নানান ধরনের কথা ওনারা বলেছেন, বলে এই সংকটটাকে ওনারা ঘনীভূত করেছেন। যদি সংবিধান সংস্কার পরিষদ হতো এবং এটা একটু প্রশ্ন করবেন, মানে আমরা গণভোট মানি না এরকম কোন স্টেটমেন্ট কি বিএনপি পক্ষ থেকে এসেছে? বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ দিয়েছেন। কেউ বলেছেন যে আমরা সে সময় বিপদে পড়ে গণভোটে বলেছি, আমরা গণভোট মানি না। কেউ বলেছেন গণভোট প্রতারণা হয়েছে, এরকম কথা বলেছেন। সংসদের স্পিকার যিনি, তিনিও স্পিকার হওয়ার আগে বলেছেন যে আমরা তখন বিপদে পড়ে গণভোটের পক্ষে বলেছি। সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন প্রতারণা করা হয়েছে। বিভিন্ন নেতৃবৃন্দরা বলেছেন যে গণভোট অবৈধ, গণভোট সংবিধান বহির্ভূত, জুলাই আদেশ তারা মানেন না, এরকম নানান কথা হয়েছে। তো ওনারা এখন যেই জায়গায় এসেছেন যে ওনারা গণভোট মানবেন না, বাট বরং আবার বলছেন যে না, সংবিধান সংস্কার হয় না, সংবিধান সংশোধন করতে হয়, সংসদের হাতে ক্যাপাসিটি আছে সংশোধনের। ইভেন ওনারা সংস্কারের পথেই হাঁটছেন না, সংসদেই সংশোধনীগুলো করতে চান। কিন্তু ওনারা নিজেরা যে সংশোধনীগুলো বা সংস্কারগুলো নিজেরাও করতে চান, সেই সংশোধনীগুলো বা সংস্কারগুলো কিন্তু ওনারা সংসদের মাধ্যমে করতে পারবেন না, কারণ সংসদের একটা লিমিটেশন আছে। আরো বড় কথা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা সংবিধানকে যেভাবে সংশোধন করে রেখে গেছে, 7 খ অনুচ্ছেদ
অ্যাড করে দিয়ে যে এই সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং অনুচ্ছেদ 150 যেখানে জি। শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে, এই অনুচ্ছেদগুলো এবং এই সংবিধানের এই ভাগগুলো কেউ সংশোধনই করতে পারবে না কিয়ামত পর্যন্ত। যদি এটা সংশোধন করতে হয় তাহলে সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ করে করতে হবে। আচ্ছা, বিএনপির যে একটা বিষয় আমি যেহেতু বিরতিতে যাবো, আমি ছিল- আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই ডক্টর শিবির আহমেদ, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যখন পার্লামেন্টে দাঁড়িয়ে যুক্তি দেন, তিনি কি ভুল যুক্তি দেন নাকি তিনি এমন যুক্তি দেন যেগুলো আসলে বিরোধী দল ডিফেন্ড করতে পারে না, খণ্ডন করতে পারে না, না, কোনটা? তিনি বিভ্রান্তিকর কথা বলেন, কারণ ওনারা সেটা নিজেরাই তো রেফারেন্স সহ বর্তমান বলছেন, একেবারে সংবিধানের ধারা অনুসারে অধীনে বলছেন। হ্যাঁ, না, উনি বর্তমান সংবিধানের অধীনে 7 খ অনুযায়ী ওনারা এই সংবিধানে হাত দিতেই পারবেন না, এবং ইভেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবেন এটাও পারবেন না। এটা এই ধারাকে শেখ হাসিনা এমন ভাবে অ্যাড করে গেছেন যে এটা পরিবর্তনই করতে পারবে না। এটা পরিবর্তন করতে হলে গণপরিষদ লাগবে। সেই গণপরিষদ জনগণ রায় দিয়েছিল, কিন্তু ওনারা তো সেই শপথ নিলেন না। জি। তো জনগণ আমাদেরকে একটা সুযোগ দিল, যেই সংবিধান সংস্কার করার কথা এতদিন ধরে ওনারাও বলেছেন, 16 বছর ধরে ওনাদের নির্বাচন ইশতেহারের প্রথম পয়েন্টটাই ছিল 31 দফার প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন। এখন সেটাই ওনারা করছেন না, নিজেদের কথাই নিজেরা মানছেন না। কেন মানছেন না ওনারাই ভালো জানেন, কিন্তু জনগণ তো আমাদের কাছে একটা ঐতিহাসিক সুযোগ তৈরি করে দিয়েছে গণভোটের মাধ্যমে, আমরা সেই সুযোগটা গ্রহণ করলাম না। এখন আমরা আরো এই সাংবিধানিক যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা বাড়ালাম। চমৎকার, আপনি আপনার মতো করে স্পষ্ট করে বলেছেন এবং গণসংসদ আপনি শুনলেন, মানে শুরু থেকে এটি স্পষ্ট করে বিএনপি এটা বলেছে যে গণভোট মানি না। না, আমরা এখনো পর্যন্ত যে আমরা যে গণভোট দিয়ে গণভোটকে তো আমরা আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপি মানে বিএনপির চেয়ারম্যান উনি তো বলেছে মানুষকে ভোট দেওয়ার জন্য। এখন আপনাকে বলি আমি, মিস্টার সাব্বির আহমেদ যে কথাটি বলেছে, হাসিনা কি সংবিধান সংস্কার করে ওগুলি সংযুক্ত করেছেন না অ্যামেন্ডমেন্ট করে করেছেন? সে কিভাবে করেছে? ডক্টর শিবির আহমেদ, কানে ওটা খুলতে হবে, হেডফোনটা খুলতে হবে। জি, হাসিনা অ্যামেন্ডমেন্ট করেছেন এবং অ্যামেন্ডমেন্ট করে উনি এমন অ্যামেন্ডমেন্ট করেছেন যে উনি কি করেছে? ওটা তো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করেছে, এটা তো পার্মানেন্ট কোনো কিছু না। করতে পারবেন না। এইটা আমি একটু বলতে চাই, যেটা সাব্বির আহমেদ বলতে চাচ্ছে যে হাসিনা করেছে, হাসিনা এটা করেছে বলেই তো সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তাকে পদত্যাগ করতে হয়েছে। তো সুতরাং হাসিনা যেটা নাম্বার 1, নাম্বার 2, এই সংশোধনীটা উনি করেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ইতিমধ্যে আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী উচ্চ আদালতে বাতিল হয়ে গেছে। উচ্চ আদালত যদি পঞ্চম সংশোধনী বাতিল হয়ে যায়, অটোমেটিক 13 অ্যামেন্ডমেন্ট অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু রিভাইভ করে গেল। কিন্তু এটা এখনো কেন বাস্তবায়িত হচ্ছে না? কারণ এইটার জন্য হাইকোর্টে একটা আপিল পেন্ডিং আছে। আচ্ছা, আপিলটা যদি উড্ড হয়ে যায় অথবা খারিজ হয়ে যায়, তাহলে পঞ্চম সংশোধনী বাতিল কারণে 13 অ্যামেন্ডমেন্ট তো রিভাইভ করবে। তাহলে হাসিনার এই সংশোধনী কোথায় যাবে? সাব্বির আহমেদ তখন কি বলবেন? ডক্টর শিবির আহমেদ কোনো মন্তব্য আছে এই জায়গায়? দেখেন, আপনি একটাই উপায় আছে, হয় আদালতকে দিয়ে বাতিল করাবেন আর না গণভোট দিয়ে সংস্কার কমিশন করবেন। এখন আদালত গণভোটকে দিয়ে গণভোটের রায় মেনে জনগণের রায় মেনে সংস্কার করাটা আগের জায়গায় যান। আপনি এখন না, আমি যেটা বললাম সেটার জবাব দেন। গণভোট তো পরে, গণভোট তো পরে। আপনি আগের আমি যে প্রশ্ন তুললাম ওইটা বলেন। পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ নিয়ে আদালত অবজারভেশন দিয়েছে, বাতিল হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট পুনঃপ্রবর্তন হবে, কিন্তু পুরো পঞ্চদশ সংশোধনী আদালত এখনো বাতিল করেনি। তাহলে আদালতকে দিয়ে সেটা বাতিল করাতে হবে, সেটা চলতেছে তো। আনসার্টেনটি থাকছে। আচ্ছা,